এই একটা অঙ্ক ছিল যেটা হচ্ছে ওই টাইম বের করা। জি স্যার। এখানেও একই অবস্থা। এখানে হচ্ছে ওই ডেপ্রিসিয়েশনের যদি বিভিন্ন রেট থাকে বিভিন্ন সময়কালে, সেই ক্ষেত্রে বুক ভ্যালু কিভাবে বের করতে হবে সেইটার একটা সিঙ্কিং ফান্ড এই যে নিচের দিকে আছে, এখানেই সিঙ্কিং ফান্ড শুরু। এর আগের পেজটা স্যার, আগের স্লাইডটা। এগুলো জি স্যার, এটার পরেরটা স্যার। হ্যাঁ এটা। জি স্যার, এই কয়েকটাই স্যার, তো মানে দেখেন। এমনি বুঝতে সমস্যা নেই তো? না স্যার, আমি ওটা ট্রাই করি আগে। ওকে। এখান থেকে হ্যাঁ এইখান থেকে ছিলাম, সমস্যা হ্যাঁ এখান থেকে শুরু হয়েছিল, আমার আজকে শুরু হবে আপনাদের। আচ্ছা এইটা আমি একটু দেখি কোন জায়গায়, যেমন এই যে টাইম ভ্যালু অফ মানি, এইটাও আলাপ করেছিলাম যে বিশেষ করে এই ফর্মুলাটা প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করে। জি স্যার ছিলাম স্যার, এগুলো দেখেছি। এইটাও ছিল যে লাস্টের স্লাইড মনে হয় এইটাই, ওই প্রেজেন্ট ভ্যালুর ওই ফর্মুলার অ্যাপ্লিকেশন আর কি। জি স্যার। নেক্সট হচ্ছে এইটা, এই অঙ্কটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 16 কিন্তু আজকে স্টুডেন্ট কিন্তু এখনো মাত্র 18 জন, ওই জন্য আমি চিন্তা করছি যে ওয়ান থার্ড স্টুডেন্ট দেখতে পাচ্ছি। তাহলে কি স্যার গত দিনের ওইগুলা একবার না জাস্ট? না 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 টাইমে খোলানো যাবে না, এটা হচ্ছে যে যার যার দায়িত্ব, কেউ মিস করলে আসলে আর এটা কভার করার সুযোগ নেই। না ঠিক আছে স্যার, ওই যে বললেন যে স্টুডেন্ট এখন আজকে 17 নম্বর ক্লাস হচ্ছে, আর 3টে ক্লাস আছে শেষ করতে। তার মানে তো আপনার আর একটা ক্লাস আছে। হ্যাঁ স্যার আজকে যেহেতু 17 নম্বর ক্লাস, দ্যাট মিন্স আর একটা ক্লাস থেকে যায়। একটা থাকে, ক্লাস হবে 20টা, কিন্তু ওই যে কালকের ভিতরে এইটা শেষ করব, লাস্ট 18-19 নম্বর ক্লাসটা হবে এই যে লাস্ট চ্যাপ্টার, ওইটা কি বলে এক্সেল শিট, আর ওইটা একটা ক্লাসে হয়ে যাবে। 20 নাম্বার যেটা থাকবে সেটা আমি নিয়ে নেব হচ্ছে ওই, এটা কি আপনাদের এই যে, আমি তো জানি যে ক্লাস 20টা হবে, আমার এই যে মোট 30টা, আগে 10টা হয়ে গেছে আর 20টা হবে, কিন্তু আপনাদের কাছে কি আবার এইরকম ইনফরমেশন আছে যে আর একটা ক্লাস হবে তারপরে বন্ধ? না 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 স্যার, আপনার কথা আমি জানি না। আমরা যখন অন্য ক্লাস করতে যাচ্ছিলাম তখন স্যার বলছিল, মানে ওনারা বলতেছিল যে 18টা করে, ওনারা 18টা যদি দুটো ক্লাস, আমি ভেবেছি আপনিও মেবি 18টাই নেবেন। হ্যাঁ এটা ছিল কি আছে, এইটা ডিপেন্ড করবে তো, কারণ ওই যে করোনার আগে আমরা কে কয়টা ক্লাস নিতে পেরেছিলাম সেটার উপর নির্ভর করবে এখন আমরা কয়টা নিতে পারবো। তা আমার ওই যে আমি যতটা খোঁজ নিয়েছি যে ওই টাইমে আমার নাকি 10টা ক্লাস আমি নিয়েছিলাম, মোট ক্লাস হলো 30টা, দুটো থাকবে ক্লাস টেস্টের। তা ক্লাস টেস্ট তো এখন হচ্ছে না, অতএব ওই দুটোকেও আমি ক্লাসের পার্ট হিসাবে ধরে নিছি, নিয়ে মোট 20টা ক্লাস। প্রবাবিলিটিটা একটু মানে আরেকবার বুঝাইতে হবে স্যার। কোনটা প্রবাবিলিটি, স্যার প্রবাবিলিটিটা আমি লাস্ট ক্লাসটা ওইটাই নিতে চাচ্ছিলাম, দেখি পারি কিনা। 20 নাম্বার ক্লাসটা প্রবাবিলিটির উপরে নেওয়ার চেষ্টা করব। জি স্যার, প্লিজ স্যার। আচ্ছা এটা একটু দেখেন, এটা হচ্ছে আপনাদের বইয়ের টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 16, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফলোইং অ্যামাউন্ট। বই থাকলে বইও দেখতে পারেন, স্লাইডও দেখতে পারেন। ইউজ প্রেজেন্ট ভ্যালু টেবল হোয়ার ইউ ক্যান এন্ড ফার্স্ট প্রিন্সিপাল আদারওয়াইজ। এইটা এখন এখানে আপনি টেবিল দেখে করবেন না ফর্মুলা ফলো করে করবেন, এটা নিয়ে আপনাদের পরীক্ষায় কোনো বিধিনিষেধ দেবে না। যার ফলে এখানে আমি যেটা করেছি যে আমাদের যেহেতু পিভির ফর্মুলা জানা আছে, ওই ফর্মুলা অনুযায়ী এই অঙ্কটা করা, যে পিভি ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু, উপরে হচ্ছে অ্যামাউন্ট এ, নিচে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আর এক্সাম হলে তো টেবিলটা নিয়ে যেতে হবে। হ্যাঁ টেবিল একটা নিয়ে যেতে হবে। এইটা এমনি কাছে টেবিল একটা রাখেন কাছে, গ্রাফ পেপার ওরা দিয়ে দেবে পরীক্ষায়, কারণ পরীক্ষা এখন কোন মোডে নেবে সেটাও আমি জানি না নতুন পরিবর্তিত অবস্থার কারণে। ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, টেবিল এবং ওই গ্রাফ পেপারটা ওরা দেবে। এছাড়া আরো অন্য কোনো টেবিল লাগলে সেটাও সাথে রাখাটাই বেটার। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টেবিল লাগে না, ফর্মুলা দিয়েই সব হয়ে যাচ্ছে। আমিও দেখেছি যে ইউজ করে সব স্টুডেন্টরা ফর্মুলাই বেশি।
আচ্ছা, প্রথম হচ্ছে 12,000 পেয়েবল ইন 6 ইয়ার্স। তার মানে আমাকে এই অঙ্কটা পড়ে বুঝতে হবে, কিন্তু দেখেন 12,000 পেয়েবল ইন 6 ইয়ার্স মানে আজকে থেকে 6 বছর পরে 12,000 পাউন্ড পেয়েবল। তার মানে এটা কিন্তু ফিউচার অ্যামাউন্ট, এর মান 6 ইয়ার্স এন্ড টাইম এট দ্য রেট অফ 9%। তার মানে এটা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইজ 9%। তাহলে এটা হলো আর, তাহলে ফর্মুলা হবে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু উপরে যাবে এর মানটা 12,000, নিচে যাবে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, মানে 1 প্লাস 0.09 হোল টু দি পাওয়ার 6। এই যে এইটা নাম্বার 2, 90,000 পেয়েবল ইন 8 ইয়ার্স টাইম এট দ্য রেট অফ 14%, সেম অঙ্ক। তারপরে 80,000 পেয়েবল ইন 5 ইয়ার্স এত পার্সেন্ট, সেম অঙ্ক। শুধু এই যে দেখেন 6.3% মানে 0.063 এই যে 3 নাম্বারটা দেখেন। তারপরে 50,000 পেয়েবল ইন 4 ইয়ার্স 3 মান্থস। এই জায়গায় একটা জিনিস বি কেয়ারফুল, 4 ইয়ার্স 3 মান্থস মানে কত বছর? 4.25 ইয়ার্স এট দ্য রেট অফ 10%। এই দেখেন পাওয়ার গেছে n এর মান 4.25, নিচের দিকে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে প্রেজেন্ট ভ্যালু অফ এ সিরিজ অফ ক্যাশ ফ্লোস। দেখা যাচ্ছে যে আপনি আজকে একটা টাকা ইনভেস্ট করলেন, বছর বছর টাকা আমি পেতে থাকলাম। তাহলে পরে প্রথম বছর C1, দ্বিতীয় বছর C2, তৃতীয় বছর C3, এইভাবে আপ টু n ইয়ার CN। তাহলে এর প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করবেন? যেহেতু এটা প্রথম বছরের ক্যাশ ফ্লো, এটাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1। যেহেতু এটা দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2। যেহেতু এটা তৃতীয় বছরের ক্যাশ ফ্লো, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3। এবং সিমিলারলি for n years the cash flow is Cn, so it will be divided by 1 plus r whole to the power n. এই সবগুলো ক্যাশ ফ্লো যোগ করতে হবে প্রেজেন্ট ভ্যালু। প্রথম বছরের ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু এই যে এইটুকু প্রথমটা, দ্বিতীয় বছরেরটা এইটুকু পিভি প্রেজেন্ট ভ্যালু, তৃতীয় বছরটার এইটুকু। লাইন অনেক ডিস্টার্ব, নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে স্যার, কথা অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না। এইটা তো আমার এখানে আমার বাসারটার ইন্টারনেট নেই, এইটা যে অন্য একটা লাগিয়েছি, এইটাও খুবই দুর্বল। আজকে একটু কষ্ট করতে হবে আমার মনে হয়, এছাড়া বিকল্প কিছু দেখতে পাচ্ছি না। আমি স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো আপনাদের ওখানে দেখেন সব ডিভাইস ঠিক আছে কিনা। তাহলে সিরিজ অফ ক্যাশ ফ্লোজ, আপনারা জানেন যে ব্যবসা করতে গেলে ক্যাশ ফ্লো 2 ডিরেকশনাল হয়। একটা হচ্ছে আমি যেটা খরচ করব এটা হলো ক্যাশ আউটফ্লো, আর যেটা ওই ব্যবসা থেকে আমার আয় হিসাবে আসবে সেটাকে বলা হচ্ছে ক্যাশ ইনফ্লো। প্রত্যেক বছরেই কিছু ক্যাশ ইনফ্লো থাকে, প্রথম বছরের দিকে ক্যাশ আউটফ্লো বেশি থাকে। যখন আমি ব্যবসা এস্টাবলিশ করতে যাব তখন 100%ই প্রায় ক্যাশ আউটফ্লো, সুতরাং ওইটা হলো নেগেটিভ ক্যাশ ইনফ্লো আমরা বলতে পারি। আর তারপরের বছরতে যখন আমার টাকা আয় শুরু হয় তখন আয়ও থাকে ব্যয়ও থাকে। আমরা সবসময় ধরে নেব এভারেজ একটা টাইমে যে আয় বেশি ব্যয় কম, দুটো বিয়োগ করলে নেট আয় যেটা থাকলো সেটা হলো ক্যাশ ইনফ্লো। সুতরাং এই সমস্ত সিরিজ অফ ক্যাশ ফ্লোকে আমি যখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে চাবো তখন হচ্ছে যে যেমন প্রথম বছরটা কি, প্রথম বছর সম্পূর্ণটাই ক্যাশ আউটফ্লো। আমার যদি 1,000 টাকা খরচ হয় তাহলে মাইনাস 1,000 divided by 1 plus r whole to the power 0. 0 মানে কি প্রেজেন্ট, জাস্ট দিস টাইম। সো ওখানে আমরা 1 plus r whole to the power r whole to the power 0 দেখাই না, না দেখে সম্পূর্ণ ফিগারটাই বসিয়ে দিই যে মাইনাস 1,000। এটা মাইনাস বসাইলাম কেন? কারণ এইটা আমার খরচ হয়ে গেছে, ক্যাশ আউটফ্লো। এর পরের বছর থেকে আমার আয় আসা শুরু করে, ওইগুলো হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো বলি। যেটা আমার ফেভারে আসে সেইটাকে আমি বলি পজিটিভ ক্যাশ ফ্লো। তো এখানে পজিটিভ মানে আবার করোনা পজিটিভের মতো না, এটা খেয়াল রাখেন। এখানে পজিটিভ মানে ভালো কিছু, সেই জন্য পজিটিভ ক্যাশ ফ্লো গুলোকে আবার আমি, যেহেতু পজিটিভ ক্যাশ ফ্লো গুলো আসে আমার ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আসতে থাকে, সেই জন্য এই প্রথম বছরেরটাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ দিলে প্রথম বছরের ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বেড়ে গেল।
দ্বিতীয় বছরের যে ক্যাশ ফ্লো হবে সেইটাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ দিলে দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বের করো। এইরকম যদি 1000টা থাকে আমি এইভাবে চালিয়ে যাব, গিয়ে সম্পূর্ণ আর টাইমের টাকাটাকে আমি আজকের জিরো টাইমে নিয়ে আসলাম। প্রেজেন্ট ভ্যালু মানে আমার বর্তমান পজিশনে নিয়ে আসলাম। কারণ এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে একটা টাকার সাথে একটা টাকার যদি আপনি কম্পেয়ার করতে চান, টাইম ইজ দা ফ্যাক্টর। এইটা বলবেন আপনি যে এটা কোন টাইমের টাকা, এটা কি আজকের টাকা না 5 বছরের পরের টাকা। কারণ আজকের 100 টাকা আর 5 বছরের পরের 100 টাকা এক জিনিস না। অতএব সম্পূর্ণ টাকাটাকে একটা টাইমে আনতে হবে। সেটা 5 বছর আজকের টাকে 5 বছর পরেই নেন, আর 5 বছর পরের টাকে আজকে নিয়ে আসেন, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে পয়েন্ট ইন টাইমে নিয়ে আসতে হবে। নিয়ে আসে যখন তারা একই সময় চলে আসলো তখন আমি ছোট বড় মাপবো যে কোনটা ভালো কোনটা খারাপ। এইটার টেকনিকই হচ্ছে সবগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা। তা প্রেজেন্ট ভ্যালু নিয়ে আসলে আমি একটা টাকার সাথে আরেকটা টাকার আরেকটা প্রজেক্টের প্রেজেন্ট ভ্যালু আমি এটা কম্পেয়ার করতে পারি। এই জন্যই আমাদের এটা শেখাচ্ছে এমন একটা টাইমে সামনে আমাদের এনপিভি এবং আইআরআর আসছে, তখন কিন্তু এই কম্পারিজন গুলা আমাদের আসবে। তাহলে এই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ এ সিরিজ অফ ক্যাশ ফ্লোস ক্যালকুলেশন টেকনিক্স। আমরা একটা ইয়েস লাস্ট স্টেপটা স্যার যে সি ইয়ে স্যার সামেশন n বাই t ইকুয়াল নট টু সো ইম্পর্টেন্ট। এইটা আপনারা বাদ দেন। এটা হচ্ছে যে যেহেতু সব সি আছে, উপরে সি টি দিলাম, টি এর মান 1 টু n। দেখেন টি এর মান যখন 1 বসাবো তখন এইটা চলে আসবে, টি এর মান যখন 2 বসাবো এইটা আসবে, টি এর মান যখন 3 বসাবো এইটা আসবে, টি এর মান যখন n বসাবো এই লাস্টেরটা আসবে। ওকে ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। এটা সামেশন, ওইটার দরকার নেই। আপনারা শুধু ওই যেটা বললাম এইটা বোঝেন যে কিভাবে প্রেজেন্ট ভ্যালু টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়। এবার আসেন এখানে, এই জায়গায় ছোট্ট একটা এক্সাম্পল বইতে নাই আপনাদের সম্ভবত, যে কিভাবে ফাইন্ড দা প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 2000, 3000, 3500 at the time of first, second and third year respectively at the rate of 10%. প্রথম বছরে টাকা আসে 2000, দ্বিতীয় বছরে 3000, তৃতীয় বছরে 3500। এই যে দেওয়া আছে রেট অফ ডিসকাউন্ট বা ইন্টারেস্ট যদি 10% হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে। তা প্রেজেন্ট ভ্যালু আমরা জানি যে প্রথম বছর যেহেতু, তাহলে 2000 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, তার মানে 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 1। এইভাবে দ্বিতীয় বছর, এইভাবে তৃতীয় বছর। সিম্পলিফাই করলাম 6927.12 টাকা ইজ দ্য পিভি। ঠিক আছে? এই সমস্ত ম্যাথমেটিক্যাল স্লাইড গুলো খুব দ্রুত সরানো সমস্যা হয়ে যায়, কারণ এটা আবার অনেক সময় নোট। তাহলে এটা আমি সরিয়ে দিলাম, আমি নেক্সট যাই। নেক্সট হচ্ছে যে যদি ইয়ারলি না হয়ে অন্য কোনো সময়ের বিবেচনায় নিয়ে আসা হয়, যে মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি, ফর্মুলা সেম, শুধু ওই যে ওই পুরানা টেকনিক, ইন্টারেস্ট রেটকে এম দিয়ে ভাগ করতে হবে, টাইমকে এম দিয়ে গুণ, ইয়ারকে এম দিয়ে গুণ করতে হবে, সেম টেকনিক পিভি বের করার। তাহলে এই জায়গাটাই দেখেন, যদি এম ইকুয়াল টু 2 হয়, অর্থাৎ যদি সেমি অ্যানুয়ালি হয়, এই যে উপরে লেখা রয়েছে সেমি অ্যানুয়ালি হয়, তাহলে এম এর মান 2। তাহলে আগের পৃষ্ঠার অঙ্কটা যেটা আমরা এই যে দেখে আসলাম, যদি এটা সেমি অ্যানুয়ালি হয় তাহলে এইটা সেমি অ্যানুয়ালি মানে কি, বছরে 2 বার কম্পাউন্ডিং হচ্ছে। কম্পাউন্ডিং বা ডিসকাউন্টিং যেটাই বলি বছরে 2 বার হচ্ছে, সেই জন্য এম এর মান 2। এবং এম এর মান 2 বসায় যখন আমি এই অঙ্কটা আবার রিভাইজ করলাম তখন অ্যান্সার বেরোলো 6894। দেখেন এক বছর যখন ছিল তখন অ্যান্সার হয়েছে 6927। যখন এটা 6 মাস হয়ে গেল এটা কমে গেল। ডিসকাউন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যত বাড়বে পিভি তত কমবে, আর কম্পাউন্ডিং এর ক্ষেত্রে তার উল্টাটা, ফ্রিকোয়েন্সি যত বাড়বে অ্যামাউন্ট তত বাড়বে। ঠিক আছে? ওই যে বলেছিলাম ডিসকাউন্টিং ইজ দ্য ইনভার্স অফ কম্পাউন্ডিং, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। তার মানে একটা আরেকটার উল্টা, এইটাই যা রেজাল্ট পাওয়া যাবে ওইটাই পাওয়া যাবে, তার উল্টা রেজাল্ট। ঠিক আছে? তাহলে দেখেন যে মাল্টি পিরিয়ড ডিসকাউন্টিং এর ক্ষেত্রে আমার ফর্মুলার চেঞ্জটা কিভাবে আসে, যেটা আমরা আগেই শিখে এসেছি। এরপরে আমরা একটা এক্সাম্পলে যাই। এটা কি আছে দেখি, অঙ্কটা আমরা একটু পড়ি। আমি জানি না, এটাও আপনাদের কোন একটা বই থেকে, এখন কোন, ও এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 18 সম্ভবত, 18।
ইয়েস, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 18। তার আগে আরো দুটো ইলাস্ট্রেশন আছে, একটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 17 আছে। এগুলো আপনারা একটু বইতে, যেহেতু সলিউশনও আছে, আমি যেভাবে করাচ্ছি এই আলোকেই দেখে নেবেন, অথবা বইতে যেভাবে লং হ্যান্ড মেথড আছে আপনারা ওইভাবেও যেতে পারেন। আমাদের বর্তমান টপিকসটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস, পেজ নাম্বার 282, 282 পেজ নাম্বার, 9 নাম্বার আর্টিকেল আমার এখানে আছে। এনপিভি ক্যালকুলেশন, তাই এনপিভি ক্যালকুলেশন আমি স্লাইডে এখনো দেখাই নাই, না দেখাইয়ে ওইটার যাতে সুবিধা হয় সেই জন্য আপনাদেরকে প্রিলিমিনারি কিছু বিষয়ে জানানোর চেষ্টা করছি। তাই এখানে আপনাদের বইতে 284 পৃষ্ঠায় টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 18 আছে। এখানে দেখেন এই অঙ্কটা সম্ভবত এসেছে পরীক্ষায় এর আগে। An investor is considering 3 options, only one of which she can afford. এখানে 3টে প্রজেক্ট আছে। এখানে বলছে যে ইনভেস্টর যে কোনো একটা নিতে পারবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ইনভেস্টর কোনটা চুজ করবে। তাহলে এটা করতে গেলে আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা যেহেতু ফিনান্সিয়াল অ্যানালিস্ট, আমাদের কাছে যদি জিজ্ঞাসা করে দিস ইজ দ্য সিচুয়েশন, হোয়াট প্রজেক্ট শুড আই টেক, তখন আমরা কিন্তু কিছু ক্যালকুলেশন করে তাকে একটা সাজেশন দেব। সেই সাজেশনটা কি হবে এটা আমরা একটু এখন দেখি। তার প্রজেক্ট 3টে কি ছিল? অল 3 হ্যাভ দ্য সেম ইনিশিয়াল আউটলে, প্রত্যেকটা 3টেরই সমপরিমাণ ইনভেস্টমেন্টের দরকার। বাট দেয়ার আর ডিফারেন্ট ইনকাম প্যাটার্ন অ্যাভেলেবল ফ্রম ইস, কিন্তু দেখেন একরকম ইনভেস্টমেন্ট হইলেও আয়টা হবে বিভিন্ন রকম। 3 প্রজেক্টের 3 রকম সিনারিও। ইনভেস্টমেন্ট এ যেটা, সেইটা আমাকে 2000 টাকা করে দেবে প্রত্যেক বছর এন্ড দ্য এন্ড অফ নেক্সট 5 ইয়ার্স। দেখেন এইটা প্রথম প্রজেক্ট হলো এ প্রজেক্ট, যেটাকে বলছি সেইটা আমাকে পরবর্তী 5 বছর 2000 পাউন্ড করে দেবে প্রত্যেক বছর শেষে, ফার্স্ট ইয়ার শেষে, সেকেন্ড ইয়ার শেষে, থার্ড ইয়ার শেষে, এইভাবে আমার কে দেবে হচ্ছে 2000 পাউন্ড করে। ইনভেস্টমেন্ট বি আমাকে দেবে 1000 পাউন্ড করে এন্ড দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 1500 পাউন্ড এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, and soon until the final payment of 3000 at the end of 5th year. তাহলে বি নাম্বারে আবার দেখেন প্রথম বছর 1500, দ্বিতীয় বছর দেবে না, প্রথম বছর 1000, দ্বিতীয় বছর 1500 পাউন্ড, এবং এইটাই দিয়ে ওই যে তৃতীয় চতুর্থ চলবে, ফাইনাল পেমেন্ট 3000 টাকা দেবে। ইনভেস্টমেন্ট সি যেটা, সেইটা আমাকে 4000 পাউন্ড দেবে এন্ড দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 3000 পাউন্ড এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, এন্ড 2000 পাউন্ড এট দ্য এন্ড অফ দি থার্ড ইয়ার। এটা আবার 3 বছরের শেষ, এটা আর 5 পর্যন্ত চলছে না। The investor estimates a constant rate of interest of 10% throughout the next 5 years. Which investment should she choose? কোন ইনভেস্টমেন্ট? অঙ্কটা বোঝার চেষ্টা করেন আগে, না হলে কিন্তু সলিউশন বুঝবেন না। তাহলে ইনভেস্টমেন্ট এ যেটা, আমরা আবার এই যে ইনভেস্টমেন্ট এ তে যাই। ইনভেস্টমেন্ট এ যেটা, এটা আমাদেরকে কি দেয়? এই যে এইটুকু হচ্ছে ইনভেস্টমেন্ট এ, এটা 2000 পাউন্ড করে দেবে 5 বছর। এইটাকে দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে ওই যে আমাদের সিরিজ অফ, আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম পিভির গতকাল পিভির একটা ফর্মুলা দিয়েছিলাম। স্যার অ্যানুইটির, হ্যাঁ স্যার অ্যানুইটি, হ্যাঁ, এখানটাই একটু সমস্যা, এটা ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা এটা একটু চেক করা দরকার।
স্যার 2000 কি স্যার মানে যে অ্যামাউন্টটা লিখছি স্যার ওইটা কিন্তু স্যার আই দিয়ে ভাগ করতে হবে স্যার। হ্যাঁ স্যার ইনভেস্টমেন্টের যে পিডি কস্ট 2000 লিখছি না স্যার 2000 লিখছি স্যার কি হবে না স্যার ইন্টারেস্ট এখানে কি স্যার? এখানে কি হবে? আচ্ছা এই ক্যালকুলেশন যেটা আছে এটা ঠিক আছে কিনা একটু দেখেন তো, কারোর সুযোগ থাকে। আচ্ছা একটু দেখি 1.1 স্যার এটা তো বলছে প্রতি বছরের শেষে 2000 দিবে 5 বছর পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই ফর্মুলাটা তো স্যার একেবারে 5 বছরেরটা হয়ে গেছে না। আচ্ছা এটা একটু দেখি আমি। স্যার এখানে যেহেতু প্রতি 5 বছরে 2000 করে মানে ইকুয়াল ক্যাশ আউটফ্লো, হ্যাঁ এক্ষেত্রে তো এখানে শোনেন, না না ওই যে আপনাদের এই ফর্মুলার সাথে এটা একটু গোলমাল আছে। এই জায়গাটায় এ বাই আর আছে না? জি স্যার এ বাই আর অথবা এ বাই আই যেটা বলেন স্যার সেটা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় একটু সমস্যা আছে এই ক্যালকুলেশনটা, আর একটু ওই জন্য আমি চেক করতে বলতেছি যে আচ্ছা স্যার প্রতি বছরে ইকুয়াল ক্যাশ ফ্লো হইলে তো অ্যানুইটি দিয়ে করা যায় স্যার। হ্যাঁ অ্যানুইটির ফর্মুলাটাই এটা বসানোর ক্ষেত্রে মনে হয় গোলমাল আছে, ভুল আছে। স্যার অ্যানসার ঠিক আছে স্যার, অ্যানসার ঠিক আছে স্যার 7581 হবে। না কিন্তু এইটুকু সমানে কি ওইটা আসে? না 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 স্যার 2000 কে আপনার স্যার ভাগ করতে হবে হ্যাঁ স্যার। সেটাই যে, তাহলে এখানে চেঞ্জটা কি আসবে? স্যার এই 2000 কে আপনি ডিভাইড করে দেন স্যার 0.1 দিয়ে। 0.1 দিয়ে? জি স্যার মানে রেটটা দিয়ে স্যার। তাহলে ঠিক আছে কিনা? জি স্যার তাহলে ঠিক হবে। আচ্ছা এইটা দাঁড়ান আমি একটু তাইলে দেখে আসি। আমি স্যার মাত্র ক্যালকুলেশন করলাম স্যার, আপনি যদি 2000 কে স্যার 1.1 দিয়ে ডিভাইড করেন সেক্ষেত্রে স্যার স্যার ডিভাইড করলে এই অ্যানসারটা আসতেছে। এটা আসছে তো বুঝতে পারছেন তো আমাদের ফর্মুলাটাই কোথায় গোলমাল আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ এইটা দাঁড়ান আমি একটু দেখে নিই। এই যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই হচ্ছে সমস্যা, যে একটু কারেকশন করতে গেলে বহু সময় চলে যায়। এই জায়গাটায় যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই, এখানে আর এইটা বাদ যাবে যেহেতু ইয়ার এন্ডে, সেই জন্য প্রথম ফ্যাক্টরটা বাদ যাবে। এখানেও এম গুলো বাদ যাবে স্যার। হ্যাঁ এখানে হবে আর পরে এখানে হবে শুধু এন। ঠিক আছে না? জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা এরপরে সমান দিয়ে এখানে আসবে হচ্ছে আমার বহু সমস্যা, বুঝতে পারছেন? বহু সমস্যা এই জায়গায় আসবে 2000 বাই 0.1 0.1 উপরে যাবে 2000 না? জি স্যার। 2000 তারপরে আসবে এ বাই আর, এখানে একটা গুণ চিহ্ন হবে, গুণ দিলাম, তারপর ব্র্যাকেট দিতে হবে স্যার। এখানে কি হবে? থার্ড ব্র্যাকেট না? জি স্যার। আচ্ছা থার্ড ব্র্যাকেট যদি হয় তাহলে আমি এইটা কপি করে দিয়ে যাই। এখানটাই হবে 0.1, আর এর জায়গায় 0.1 আর এন এর জায়গায় 5 হবে স্যার। 0.1 আর এন এর জায়গায় হবে 5।
এইটা বাদ। জি স্যার, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন সমান কত হবে এটা? 7581 7581 581.57। এবার ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এইটাকে তাহলে এইটাকে কপি করে আমার স্লাইডে নিয়ে যাই। এখানে এইটা তাহলে বাদ যাবে, এখানে পেস্ট করতে হবে। যা, এই যে চলে আসলো এখানে। এটা আবার উপরের দিকে উঠাইতে হবে। স্যার কালো অংশটা সরা গেছে। হ্যাঁ না ঠিক আছে স্যার, এখন এই যে কালো একটা বর্ডার ছিল তো তখন। হ্যাঁ, না ঠিক আছে, ওইটা বিষয় না, এটা পরে ঠিক করবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে আগে স্যার যে পাশে 2 নাম্বার দেওয়া স্যার রোমান, ওইটা সরে দিলে হবে। ওইটাও থাকবে না। এই ব্যাস, জি স্যার, এখন ঠিক আছে স্যার, পারফেক্ট। ঠিক আছে না? জি স্যার। তাহলে এইটা হবে, বুঝতে পারলেন তো কোথায় গোলমালটা ছিল? তাহলে আমাদের ফর্মুলা লেখাই ছিল ভুল, তাই না? এখন ঠিক আছে, তাই তো? জি স্যার, শুধুমাত্র একটা জায়গায় ভুল ছিল স্যার। হ্যাঁ, দেখেন একটা জায়গায় ভুল, অবশ্য এখন ভিজিবিলিটি আগের চেয়ে ভালো হয়েছে। তা এই হচ্ছে যে আপনারা যে 1 নাম্বার ইনভেস্টমেন্ট এ যেটা, সেটা আপনারা এইভাবে বের করবেন। সবার কাছে ক্লিয়ার তো? এখানে কিন্তু জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ওই একটা কোশ্চেন ফ্যাক্টরটা রাখলাম না, কারণ হচ্ছে এই যে এট দা ইয়ার এন্ড বলা আছে। হ্যাঁ, ওই জন্য এটা দরকার নেই। এখন আমরা প্রজেক্ট বি তে যাই। স্যার, প্রেজেন্ট ভ্যালু বের করার যে আরেকটা সূত্র ছিল, মানে এই অ্যানুইটির এই ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার বাদে, তো যখন আমরা আমি এর আগে বা বইতে যেটা দেওয়া আছে, অ্যানুইটি সাধারণত অনেক বছরের জন্য হলে তখন আমরা এটা ইউজ করে প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলি। এখন এখানে তো শুধুমাত্র 5 বছরের জন্য দেওয়া আছে। এইটা 1 বছরের জন্য হইলেও এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। তবে ওই ঝামেলা আর কি মনে হয় যেন যে হচ্ছে, ওই সরাসরি বের করাটা ঝামেলা কম। 1 বছরের জন্য কিন্তু এই ফর্মুলা, এন এর মান 1 বসাই দিলে 1 বছরের, এন এর মান এমনকি বর্তমানের জন্য এটা অ্যাপ্লিকেবল, এন এর মান 0 বসিয়ে দিলে। বুঝতে পারছেন? তা সেই জন্য এই ফর্মুলা আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এইটা 100 বছরের প্রজেক্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, আবার 0 টাইমের জন্য ব্যবহার করতে পারেন। স্যার এর রিকোয়ারমেন্টটা আরেকবার একটু বোঝাই বলেন স্যার। কোনটা? এখানে এতে স্যার আসলে কি বলবো, প্রতি বছর শেষে 2000 করে টাকা দিবে নাকি 5 বছর পরে একবারে দিবে? হ্যাঁ, প্রজেক্ট এ বলছে যে 2000 পাউন্ড করে ইচ ইয়ার, প্রত্যেক বছর, এট দা এন্ড অফ দি নেক্সট 5 ইয়ার্স, প্রত্যেক বছরের শেষে। এই শেষে হওয়ার কারণে কালকে দেখেন দুটো ফর্মুলা দিচ্ছি, একটা ছিল অ্যানুইটি ডিউ আর একটা ছিল ইমিডিয়েট অ্যানুইটি। শেষে হওয়ার কারণে আপনারা ওই ইমিডিয়েট অ্যানুইটি যেটা, ওই ফর্মুলা যেখানে 1+r যে এক্সট্রা ফ্যাক্টরটা সেইটা নেই, সেই ফর্মুলাটা আমি ব্যবহার করলাম। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। এখন বি নাম্বারে যান। ইনভেস্টমেন্ট বি পেজ 1000 পাউন্ড এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 1500 এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, এন্ড এটা শুন না, এটা হলো সো অন এন্ড সো অন। মানে এই যে তার মানেটা কি, এটা অর্থটা ক্লিয়ার বুঝতে হবে কিন্তু প্রবলেম বি এর ক্ষেত্রে। মানে স্যার চলতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে 50 বছরের আগে স্যার অ্যামাউন্ট দিবে। হ্যাঁ, যেহেতু এটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ওইটা, আর ফিফথ ইয়ারে যায় বলছে যে 3000 টাকা, প্রজেক্ট শেষ 3000 টাকা ফেরত পাবো, সেই সেলভেজ ভ্যালু হিসেবেই হোক আর যেভাবেই হোক। তাহলে ক্যাশ ফ্লো হচ্ছে 1000, 1500, 1500, 1500, 3000। এটা ক্লিয়ার কিনা? ক্যাশ ফ্লো আগে ক্লিয়ার আইডেন্টিফাই করতে হবে। বছর হলো 5টা, 1000 টাকা এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, তার মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে 1000, দ্বিতীয় বছর 1500, এন্ড যেহেতু সোয়ান দেওয়া আছে, তৃতীয় বছরও 1500, চতুর্থ বছরও 1500, আর ফাইনাল ফিফথ ইয়ারেরটা বলা আছে 3000। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সাধারণত
এই যে দেখেন, এই যে আগের যেটা অঙ্কটা করলাম, এখানে প্রত্যেক বছরই সমান ক্যাশ ফ্লো ছিল, সেই জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পেরেছি। এখানে কিন্তু অসমান ক্যাশ ফ্লো, সেই জন্য এখানে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারবো না, বা আংশিক পারবো, কিন্তু আমরা আংশিকে যাব না, আমরা লং হ্যান্ডে যাব। দেখেন এই যে এখানে বি নাম্বারটা, the other two investment do not involve constant inflows, constant cash inflow involve করে না, so the PVs for individual years have to be assumed। এখানে কিন্তু বি এবং সি দুটোই করা আছে। সি নাম্বার প্রবলেমে কি ছিল, সি নাম্বারে ছিল, এটাও একসঙ্গে বুঝে যায় যেহেতু একই টেবিলে করা হয়েছে, যে সি নাম্বারে আছে যে 3 বছর পরে প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, প্রথম বছর 4000, দ্বিতীয় বছর 3000, পরের বছর 2000, সি এ 5 বছর পর্যন্ত যাচ্ছে না, অন্য দুটো 5 বছরে যাচ্ছে। তাহলে আমরা দেখি এখানে দুটোই, যে আমাদের ইয়ার হচ্ছে 1 to 5, বি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্যাশ ইনফ্লো কত ছিল, 1000, 1500, আচ্ছা 500 টাকা করে বাড়ছে, এটা মনে হয় সোন। হ্যাঁ, কিন্তু সোয়ান বলতে তো আসলে এটা বোঝায় না, এটা 1000, তারপরে 1500, এই কে এরা তো বলে নাই যে এরিথমেটিক্যালি বাড়লো, 500 টাকা বাড়ার কথা তো বলে না এরা। এটা সেই জন্য আপনারা একটু ওই বইটা কিন্তু চর্চা করবেন বেশি। অনেক সময় হয় কি, ওই এখানে অঙ্কটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে 500 টাকা করে বাড়াইতে হবে। আপনাদের সলিউশনে কি আছে, সলিউশনে বাড়ানো আছে, ওই জন্য ঠিকই আছে। তাহলে একটু খেয়াল করেন, সোয়ান মানে তো ওই যে 1000, 1500, 2000, 2500 এইভাবে যাচ্ছে, বুঝছেন? একটু খেয়াল রাখেন, এই জায়গাটাই কিন্তু খুব সাবধান। বুঝতে পারছেন তো সবাই? 1000, 1500, 2000, 2500, লাস্টে যে 3000 হলো। এবার একটা 500 করে বাড়লো স্যার। হ্যাঁ, এই যে সেইভাবেই ক্যাশ ফ্লোটা বাড়লো। আর ক্যাশ ফ্লো এখন ওই যে টেবিলের প্রশ্ন যারা করেছিলেন, টেবিল অথবা ক্যালকুলেটর, যেমন এই যে পিভি ফ্যাক্টর ফর ফার্স্ট ইয়ার, 1 ইয়ার, এটা পেলাম কোথায়? টেবিল থেকে, অথবা 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, এটা করে দেখেন 0.909 হয়। 1 এটা যেহেতু 10% মনে হয় না, 10% হলে 1/1.10, যেটা আমরা পিভি ফ্যাক্টর বলছি, মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে যাওয়ার যে ফ্যাক্টর। স্যার আপনি আমাদের যে ক্যাশ ফ্লো যে স্যার এটা দেখাইছেন স্যার, ওইভাবে করলে হবে না স্যার? হ্যাঁ স্যার ক্যাশ ফ্লোর যে ফর্মুলাটা দেখালেন স্যার, ওইটা যদি হ্যাঁ, ক্যাশ ফ্লোর ওখানে ফর্মুলাটা আছে না, উপরে C1 নিচে 1 / 1 প্লাস i টু দি পাওয়ার 1, হ্যাঁ, আবার C2 / 1 প্লাস i টু দি পাওয়ার, ঠিকই ওইটাই। আপনি এইটা লম্বা লাইনে একবারে ওইভাবেও করতে পারেন, যে বি প্রজেক্টের ক্ষেত্রে আলাদা করলাম, বেশিরভাগ স্টুডেন্ট করে তাই। আগে করে কি, যে ইনভেস্টমেন্ট আগের পৃষ্ঠায় যে ইনভেস্টমেন্ট এটা লিখে করলাম না, পরে তারা করবে 2 নাম্বার দিয়ে ইনভেস্টমেন্ট বি। ইনভেস্টমেন্ট বি তে যাবে পিভি ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 1, 1500 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 ডিভাইডেড বাই 2, প্লাস 2000 ডিভাইডেড বাই, এইভাবে 5টা যেহেতু আছে, খুব বড় না, করে দেখা যাবে যে টোটাল বের করে ফেললো 7222 টাকা 50 পয়সা। বুঝতে পারলেন তো? কোনটা? এই যে এইটা স্যার এই সিরিজটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, 1000 ডিভাইডেড বাই 1.01 হোল টু দি পাওয়ার 1, এখানে 1500, এখানে 2000, 3000, 4000, লাস্টে যে কত 3000 না কত আছে, যেভাবে আছে সেইভাবে এইটা করে। আর সি প্রজেক্টের ক্ষেত্রে ওইটাই, ওখানেও 3 নাম্বার দিয়ে ইনভেস্টমেন্ট সি লিখে বলবেন পিভি ইকুয়াল টু 4000 ডিভাইডেড বাই 1.10, 3000 ডিভাইডেড বাই 1.10 হোল স্কয়ার, 2000 ডিভাইডেড বাই 1.10 হোল কিউব, হয়ে যাবে 7616। এখন 3টে পিভি পেয়ে গেলেন। 3টে পিভি যখন পেলেন, ওই 3টে কম্পেয়ার করবেন। আগের পৃষ্ঠায় ছিল 7581, এই পৃষ্ঠায় 7200, এখানে 7600। তাহলে আপনি কোন প্রজেক্ট নেবেন? স্যার সি নিব স্যার। সি নেবেন, ব্যাস। এই 3 বছরে স্যার আমাকে বেশি দিচ্ছে স্যার। হ্যাঁ, আমাকে স্যার 3 বছরে স্যার টাকাটা ব্যাক করে দিচ্ছে। তাহলে এই যে তাহলে টেকনিকটা বুঝতে পারলেন যে কিভাবে করতে হবে।
এইটা সবার কাছে আশা করি ক্লিয়ার। আমি তাহলে এইটুকু, এই যে এত কথা বলার পিছনে কারণ হচ্ছে যে কিভাবে পিভি বের করতে হয় এইটাই টেকনিক। এরপরে যাব হচ্ছে এনপিভি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং বাকি জীবনের যদি ফিনান্স সেক্টরে কাজ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এনপিভি, আর এরপরে আইআরআর আসছে। এছাড়া আরো টুলস আছে, পে ব্যাক পিরিয়ড আছে, অন্যান্য সব আছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে, এআরআর বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আছে, এগুলো অন্যটা, এগুলো সব ক্যাপিটাল বাজেটিং এর আলাদা টেকনিক। কিন্তু ম্যাথমেটিক্যাল ফিনান্স বা ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট ইস্যু ইজ এনপিভি অর নেট প্রেজেন্ট ভ্যালু। এখন দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা একটু সারিয়ে আসছি, এটা পেজ নাম্বার 282। আমরা যদিও তার পরের অঙ্কটা এক্সাম্পল হিসাবে দেখলাম, এইটা একটু আবার ব্যাক করে আবার দেখেন। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা কি? এটা কিছুই না, তেমন কঠিন কিছুই না, খালি যে নিচের ফর্মুলার দিকে খেয়াল করেন, এত কিছু দেখার দরকার নেই। নেট প্রেজেন্ট ভ্যালু এইটুকু তো আমরা শিখলাম এর আগে, তাই না? ক্যাশ ফ্লোর কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। আর এই যে C0টা হচ্ছে মাই ইনভেস্টমেন্ট এট টাইম 0। প্রথমে আমি ওই যে বলিছেন না যে সব আউটলে সমান, যে এক্সাম্পলটা করাইলাম, আউটলে সমান, কিন্তু আউটলেটা কত সেটা কিন্তু বলে নাই। তা আউটলেটাই হলো C0। আপনি C0 টাকা আজকে ইনভেস্ট করলেন, পরে প্রত্যেক বছর C1, C2, C3, CN পর্যন্ত আয় করলেন, তাহলে এনপিভি কত? এনপিভি হচ্ছে যে ক্যাশ ইনফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু থেকে মাইনাস হবে ইনিশিয়াল আউটলে অথবা ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু। এই যে ফর্মুলাটা দেখেন, এনপিভি ইকুয়াল টু পিভি অফ ক্যাশ ইনফ্লো মাইনাস পিভি অফ ক্যাশ আউটফ্লো। এইটা হলো জেনারেল। দিস স্টেটমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, কিন্তু এখানে কিন্তু পিভির কথা বলে নাই এই ফর্মুলায়, শুধু C0 লিখে দিয়েছে। C0 মিন করে এই টাকাটা 0 টাইমের, মানে এর ওই ফর্মুলা অ্যাপ্লাই করলেও যা হবে পিভি বের করলে আবার এই C0 সমানই হবে সেটা। স্যার এখানে তো ফর্মুলা তো আগেরটাই স্যার, শুধু C0টা মাইনাস হবে। অনেক বইতে দেখবেন আগেই এই C0 কে সামনে নিয়ে গেছে, মাইনাস C0 প্লাস এইটা একই কথা। তাহলে আমরা একটু দেখি এখানে এনপিভির মেথড গুলা কি কি করতে হবে। এগুলো আমি যেটা বললাম ওইটাই করতে হবে। ক্যাশ ফ্লো অফ দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্ট শুড বি, আগে ক্যাশ ফ্লো গুলো ফোরকাস্ট করতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, ওই যেটা 10% ছিল, এইটা কত পার্সেন্ট হবে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যেমন মার্কেটে রিস্ক ফ্রি রেট কত আছে, মার্কেটের ব্যাংকগুলোর এমনি অফার রেট কত আছে, বিভিন্ন ফ্যাক্টর, এটা আপনি ধরে নিতে পারেন। এখন যেরকম খুবই কম, এখন ব্যাংকে 6% ইন্টারেস্ট দেয়, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে এখানে একটা প্রশ্ন হইতে পারে যে আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। না, মাঝে মাঝে আমার ইন্টারনেট খুবই ডিস্টার্ব দিচ্ছে, আমি সন্দেহান হয়ে পড়ছি যে আমার সাউন্ড যাচ্ছে কিনা। তখন স্যার আমরাই বলি স্যার, না শুনলি স্যার। আচ্ছা, এই আমার এখানে ডিস্টার্ব দিচ্ছে স্যার, কিন্তু অন্যরা বলছে হ্যাঁ বুঝলাম না, কিন্তু আমার এখানে তো স্যার নেই। এই যে একটা জিনিস প্রশ্ন হতে পারে যে হাউ will you choose the discount rate? যখন এই 2 নাম্বারটা দেখেন, appropriate discount rate should be identified to discount forecasted cash flow, এই প্রথম লাইন বাদ দেন। The discount rate is the firm's opportunity cost of capital which is equal to the required rate of return expected by investors on investment or equivalent risk. একটা জিনিস খেয়াল করেন যে অপরচুনিটি কস্টটা কি। আপনি মনে করেন আপনার 5 লাখ টাকা আছে, আপনি 5 লাখ টাকা দিয়ে মনে করলেন যে আমি একটা বিজনেস শুরু করব। যদি আপনি বিজনেস করতে গেলে ওখানে রিস্ক আছে, আর রিস্ক যেখানে আছে সেখানে এক্সপেক্টেড রিটার্নও কিন্তু বেশি হয়। তাহলে আপনি চিন্তা করলেন যে এত ঝামেলা
ঝামেলার ভিতর যাওয়ার দরকার কি? ঋণের রিস্ক আছে, লাভ করতে যাচ্ছি লসও হতে পারে, আবার বিভিন্ন ধরনের সমস্যাও আছে ওখানে। তার চেয়ে আমি এই টাকাটা রিস্ক ফ্রি কোনো রেট পেলে রেখে দিই না। আছে কি রিস্ক ফ্রি রেট বাংলাদেশে? সঞ্চয়পত্র, সরকারি ইনভেস্টমেন্ট যেগুলা আপনি কিনলেন, ওখানে দেখলেন বছরে 11% পেলেন। তাহলে 11% যদি পান, আপনি যদি রিস্ক নিতে যান, অবশ্যই এক্সপেকটেশন তার চেয়ে বেশি থাকবে। যে আপনি তাহলে আপনি মিনিমাম চাইবেন যে ওই 11%-এর নিচে যেন আমার এই প্রজেক্ট থেকে না আসে। সুতরাং ওইটাকেই আমি ডিসকাউন্ট রেট ধরে সমস্ত ভ্যালুয়েশন করব। দেখা যাবে যে যদি যেগুলো এনপিভি পজিটিভ আসে, আমি বলবো যে হ্যাঁ এই প্রজেক্টটা নেওয়া যায়, কিন্তু কতটুকু বেশি পাচ্ছি এইটা বের করতে গেলে কিন্তু তখন এনপিভি আপনাকে কিছু বলবে না, হয়তো একটা ধারণা দেবে। আইআরআর হচ্ছে তখন যে আপনি ওই জায়গায় একটা রেট দিয়ে দেবে যে আপনি হ্যাঁ স্যার এইখানে ডিসকাউন্ট রেটটা ক্যালকুলেশন করার সময় মানে অপরচুনিটি কস্টটা তো বিবেচনা করেই নিব, বাট তখন কি ইনফ্লেশনের ব্যাপারটা মাথায় আসবে না? এইগুলো রাখতে পারেন, এইগুলোর ব্যাপারে ওই চুজ করার সময় আপনার সে স্বাধীনতা আছে, আপনি ওইটা মাথায় রাখতে পারেন। ঠিক আছে, কারণ এইটা তো একদম অ্যাপ্রোপ্রিয়েট ফিক্স কিছু না, এইটা আপনার পছন্দের উপরে যুক্তির উপরে নির্ভর করবে। আপনি যদি যুক্তিকায়ন করতে পারেন যে না ইনফ্লেশনের ইফেক্ট এখানে আসা উচিত, তাহলে আপনি সেইটাকে সেইভাবে বিবেচনা করতে পারেন। তাহলে স্যার ইনফ্লেশন রেটটা যদি আমি নিয়ে আসি, তাহলে তো মানে প্রতি বছর তো ইনফ্লেশন কনস্ট্যান্ট থাকবে না, না চেঞ্জ সেটা হবে, ইয়ার টু হবে। আপনি অতীতের যান ওয়েবসাইট থেকে গত নিয়ে নেন, চেঞ্জ হয়েছে, এস্টিমেট করতে পরবর্তী হবে। লেভেলগুলোতে অনেক ইনফ্লেশন সহই করতে অনেক হবে। টেকনিক আছে, যেভাবে চিন্তা করতেছেন এটা ভালো দিক, যে আপনারা ভবিষ্যতে এগুলো বিবেচনায় রাখবেন, এটা বোঝা যায়। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন জাস্ট এখন আপনাকে অপরচুনিটি কস্ট একটা দিয়ে দেবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন। আর ওই এমনও হতে পারে যে আপনি একটা ডিসকাউন্টেড ধরেন, তখন এক এক স্টুডেন্ট তো এক এক রকম ধরবে, কেউ ধরবে 10%, কেউ ধরবে 12%, সুবিধা মতো। তা সেটা কোনো বিষয় না, যার যেটা ইচ্ছা ধরেন, এটা হইতে পারে, কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে ডিসকাউন্টেড দিয়ে দেবে। এইভাবে পিভি বের করার পর ক্যাশ আউটফ্লো এবং ক্যাশ ইনফ্লো পিভি বের করার পর লাস্ট চলে যাবেন এনপিভি শুড বি ফাউন্ড out by subtracting PV of cash outflows from PV of cash inflows. তাহলে যদি দেখা যায় যে এনপিভি পজিটিভ হচ্ছে, তখন ওই প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল। এটা খেয়াল রাখবে, এনপিভি ইফ এনপিভি ইজ গ্রেটার দ্যান 0, তাহলে প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আমরা এখন একটা এক্সাম্পলে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এইটাও একটা খুব সিম্পল এক্সাম্পল, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য। লেটস প্রজেক্ট এক্স কস্ট 2500 নাও। দেখেন এইটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। নাও মানে টাইম 0, কস্ট 2500 ইজ এক্সপেক্টেড টু জেনারেট ইয়ার এন্ড ক্যাশ ফ্লোজ অফ 900 প্রথম বছর, দ্বিতীয় বছর 800, তৃতীয় বছর 700, চতুর্থ বছর 600, পঞ্চম বছর 500। The opportunity cost of capital may be assumed to be 10%. Find the NPV. এই যে দেখেন, এই যে NPV, এই যে ফর্মুলা, এই যে C1 by C2, C3, C4, C5, লাস্টে C0। ঠিক আছে, দেখেন এইটা কত বেরোলো, ক্লিয়ার? এইটা বেরোলো 224 টাকা 90 পয়সা। যেহেতু দি প্রজেক্ট জেনারেটস এ পজিটিভ এনপিভি, সো দা প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। স্যার এটা তো ট্যাবুলার ফর্মও করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবে করতে পারেন, যে কোনো ভাবেই এটা করতে পারেন, এটা যে কোনো ভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আর একটা এক্সাম্পলে যাই। এখানে দেখেন, if 900 to be the return after 10 years by investing 500 now, the opportunity cost equal to 8%, should the amount investable, এটাকে মাত্র একটা ক্যাশ ফ্লো। 3 বছর পরে আমি আজকে 500 টাকা ইনভেস্ট করলাম, এটা C0, 3 বছর পরে 900 টাকা পাবো, মাঝখানে আর কোনো লেনদেন নেই। তারপরে C10, C20, C3 তে গিয়ে এই যে সরাসরি লিখলাম, বোঝা যায়?
জি স্যার। ঠিক আছে, আবার এমনও ক্যাশ ফ্লো দিতে পারি যদি আবার আমারও এরকম দিত তা আমি আর একটু আপনাদের জন্য জটিল করে দিতাম যে C10, C3 আছে, C4 আছে, C5 আছে, C6 এ কোনো ইনকাম নাই, C7 এ আছে, তখন কি করতে হবে বুঝতে পারছো? আপনি বসাই দেবেন C6 এ 0, অতএব ওখানে 0 বসাই দেবেন, দেখবেন অটোমেটিক ওইটা ডিমিনিশ হয়ে যাবে। এই অঙ্কটা হচ্ছে ওই টাইপের আর কিছুটা টাস, যে প্রথম বছরে 0, দ্বিতীয় বছর নাই, তৃতীয় বছরে আছে 900 টাকা। সেই জন্য আমি C3 এর যে ভ্যালুটা সেইটার নিচে 1 + r⁻³ দিলাম মাইনাস C0। এটা দেখা যাচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো আসে, অতএব এটা ইনভেস্টেবল বা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে স্যার হ্যাঁ, আবার কিন্তু অপরচুনিটি কস্টের একটা ব্যাপার আছে যে আমি 3 বছর পরে পাবো 900 টাকা, কিন্তু স্যার একটা আমার ফান্ডে একটা অপরচুনিটি কস্ট আছে 8%। আমি যে 3 বছর পরে 900 টাকা পেলাম স্যার, 500 টাকা এখানে কত পার্সেন্ট পেলাম? আপনাকে ওইটা এখানে চিন্তা করতে বলছে না, আপনাকে যে ফিগার গুলো দেওয়া আছে আপনি শুধু সেইটুকু দেখে ওই ডিসিশন, আপনাকে যে বাউন্ডারির ভিতর থেকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে আপনি ওই বাউন্ডারির বাইরে চিন্তা করেন না আপাতত। ঠিক আছে, আমরা এখানে তাহলে আমার কত পার্সেন্ট আসলো স্যার রিটার্ন? হ্যাঁ আমার স্যার এই যে আমি যে 500 টাকা 900 টাকা পেলাম, এখানে স্যার আমার রিটার্ন পার্সেন্টেজটা কত বা ডিসকাউন্টেড যে এই যে কত পেলাম স্যার? 8%। হ্যাঁ, এরপরে আরেকটা এক্সাম্পল দেখেন। এইটা তো এটা দেখানোর কিছু নেই, কারণ এইটা হচ্ছে আপনার ওই আগে যে অঙ্কটা করালাম ওইটার মতোই। দেখেন 5600 টাকা with the return in each year from 1st to 5 years, এই যে প্রত্যেক বছর 5600 টাকা। by investing 8000 টাকা now, C0 8000, the discount rate is 12%, should the amount invested? এটা ওই যে এটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে এই যে এখানে আমি একটু টাচ দিয়ে দিছি, এই যে যেহেতু একই প্রতি বছর, অতএব A/R থার্ড ব্র্যাকেটে 1 - 1/1 + r⁻n, এইটা হচ্ছে প্রথম অংশটা মাইনাস C0। সেই জন্য দুইটাই এখানে টাচ দিয়ে দিছে, যার যেভাবে সুবিধা হয়। কেউ এরকম লং হ্যান্ডে করে এটা সমান বসিয়ে দিতে পারেন 2187 টাকা, কেউ এইটুকু না লিখে সরাসরি এইটা লিখেও করতে পারেন যে এইটা হলো A, আর হচ্ছে 0.12, A/R থার্ড ব্র্যাকেটে এই যে উপরের অংশটা ছিল। স্যার তারপর টেবিল দেখে তো শুধু মানটা বসিয়ে দিয়ে টেবিল দেখে কোনটা বের করবেন? ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা 1 - অবশ্যই পারেন, এই যে 1 - এখান থেকে 3-5 বছরেরটা বসিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এই একই জিনিস আসবে। বরঞ্চ টেবিল দেখে একটা জিনিসের শর্টফল থাকে কি, টেবিল কিন্তু 3 বা 4 ঘর পর্যন্ত আছে দশমিকের পরে, আর ক্যালকুলেটর ইউজ করলে যতগুলা ক্যালকুলেটর আছে সবগুলোকেই কাজে লাগানো যায়, যার ফলে এইটা মোর অ্যাকুরেট আমি মনে করি। তা ঠিক আছে, যার যেটা সুবিধা হয় আপনারা সেইটা করবেন। এইটা একটা এক্সাম্পল। কত ঘর পর্যন্ত, দশমিকের পর কত ঘর পর্যন্ত নেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট? নির্ভর করে, এটা যেমন আপনাকে যদি কিছু বলে না দেয় তাহলে পরে আপনি সরাসরি ফুল টাকায়ও রাখতে পারেন, আবার দশমিকের পরে 2 ঘরও যেতে পারেন, যেহেতু 100 পয়সায় 1 টাকা। তা এইটাই শিখলাম। এখন আর একটা অঙ্ক দেখেন। Evaluate the net present values of the following potential purchases. Here seen all in £1000, show net inflows outflows. দেখেন এইটা দেওয়া আছে 0 বছরে এই যে মাইনাস, এই যে ব্র্যাকেটে থাকা মানে মাইনাস ফিগার। এর কারণ হচ্ছে আপনি এখনই ইনভেস্ট করলেন প্রজেক্ট এ তে £35,000, প্রজেক্ট বি তে £55,000। ফার্স্ট ইয়ারে আবার প্রজেক্ট বি তে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো রিটার্নও নাই, কিন্তু প্রজেক্ট এ তে আরো 10,000 আমাকে ইনফ্লো মানে ক্যাশ
ইনভেস্ট করতে হয়েছে, আউটফ্লো হয়ে গেছে। সেকেন্ড ইয়ার থেকে 2 প্রজেক্টে রিটার্ন আসা শুরু করলো। এইটা হচ্ছে 6% ডিসকাউন্টেড বলছে, এটা 8% রিটার্ন বলছে। তাহলে আর আইদার অফ দ্য অ্যাবাভ পারচেজেস ওর্থ মেকিং, মানে দুটো প্রজেক্টে কি অ্যাকসেপ্টেবল কিনা অন ফিনান্সিয়াল গ্রাউন্ড অ্যালোন, শুধুমাত্র ফিনান্সিয়াল গ্রাউন্ডে চিন্তা করতে বলছে, অন্য কিছু না। এইটা করার জন্য আমরা দুটো প্রজেক্টের ক্ষেত্রে পিভি বের করব, পিভি বের করে দুটো কম্পেয়ার করব। সেক্ষেত্রে রেট আলাদা হলো তাতে কিচ্ছু আসা যায় না, ক্যাশ ফ্লো আলাদা হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা এইভাবে কম্পেয়ার করব। দেখেন এখানে প্রজেক্ট এর ক্ষেত্রে কি হলো, এই যে ক্যাশ ফ্লো গুলো এরকম হলো -35 -10। এই অঙ্কটা কি, এই অঙ্কটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 17 পেজ নাম্বার 283। পাওয়া গেছে? তাহলে এই প্রজেক্টের ক্যাশ ফ্লো গুলো এইগুলো, ডিসকাউন্ট ফ্যাক্টর এই যে টেবিল থেকেও বের করতে পারেন, আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। জিরোর ক্ষেত্রে 1 হলো কেন ডিসকাউন্ট ফ্যাক্টর? স্যার তো ইনভেস্টমেন্ট শুরুতেই ছিল। ওইভাবে ফর্মুলার সাহায্যে যদি চিন্তা করেন তাহলে স্যার আমরা এই যে 2 3 4 বছর জিরো, তার মানে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে 1/1 মানে 1। আবার আপনি যেটা বললেন যে হ্যাঁ এটা 0 টাইমের ইনভেস্টমেন্ট, এই জন্য এটাও ওকে, কিন্তু ভিতরের মানে মিনিংটা কিন্তু একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং একটা থাকতে হবে যে কেন এটা 1 হলো। ম্যাথমেটিক্যালি ওইটাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0 আছে, সেই জন্য ফার্স্ট ইয়ারে এইটা, সেকেন্ড ইয়ারে এইটা, থার্ড ইয়ারে এইটা, ফোর্থ ইয়ারে এইটা। টেবিল থেকেও পেতে পারেন, ক্যালকুলেটর ফর্মুলা ইউজ করে করতে পারেন। এখন ক্যাশ ফ্লো ইনটু ফ্যাক্টর, এইটাই হলো পিবি। ইন্ডিভিজুয়াল পিবি গুলো বের করে যখন যোগ করলাম, এটা হলো এনপিবি। একটা নেগেটিভ, দুটো নেগেটিভ, 3টি পজিটিভ। সুতরাং এখানে দেখা যাচ্ছে পজিটিভের পাল্লা ভারী, 30.25। এবার বি প্রজেক্টে যান, ঠিক একইভাবে চলে আসেন। এইটা কত আছে? নেট প্রেজেন্ট ভ্যালু 3.44 অনলি। তার মানে এখানে হচ্ছে 30,000, দেখেন 30.25, যেহেতু ফিগার্স আর ইন 1000 পাউন্ড, এটা ইকুইভ্যালেন্ট টু 30,250 পাউন্ড, এটা ইকুইভ্যালেন্ট টু 3,440 পাউন্ড। তাইলে আপনার ক্ষেত্রে কি হবে? প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? আর আইদার অফ দ্য অ্যাবাভ পারচেজেস ওর্থ মেকিং অন ফিনান্সিয়াল গ্রাউন্ড। তাহলে আপনি কি বলবেন? ওই দেখেন, আপনি কিন্তু বলেন না যে প্রজেক্ট বি নিয়ে যাবে, এ নিয়ে যাবে না, এটা কিন্তু বা এ নিয়ে যাবে, বি নিয়ে যাবে না, এটা বলেন না, কিন্তু দুটোই নিয়ে যাবে। এ প্রজেক্টটা বেশি পছন্দের, বি প্রজেক্টটা একটু কম পছন্দের, তবে দুটোই পজিটিভ। তাহলে আমাকে যেহেতু বলছে যে দুটো প্রজেক্টই ফিনান্সিয়াল গ্রাউন্ডে অ্যাকসেপ্টেবল কিনা, অবশ্যই ওর্থ ওয়াইল মানে দুটোই আমাকে পজিটিভ ক্যাশ ফ্লো, নেট, হ্যাঁ নেট প্রেজেন্ট ভ্যালু দেয় কিনা। ঠিক আছে স্যার? এটা কি স্যার আমরা যে ফর্মুলা স্যার যেভাবে করছিলাম ওইভাবে করতে পারবো না স্যার? পজিটিভ গুলো ওইভাবে করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। ওই যে C1 প্লাস C2 প্লাস জি স্যার, পজিটিভ গুলোকে স্যার ফার্স্টে রেখে দেন, নেগেটিভ মানে স্যার 35 এর 10 কে স্যার বাইরে স্যার এইটা লিখবেন যে -35,000 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0। এইটাকে লিখবেন -10 ডিভাইডেড বাই 1.1, না কত রেট কত ছিল? 6% স্যার এটা। তাহলে 1 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 1, তারপরে পজিটিভ 20 ডিভাইডেড বাই 1.06 হোল টু দি পাওয়ার 2। এইভাবে যেটা মাইনাস আছে সেটার আগে মাইনাস বসিয়ে দেবেন। C1 যদি মাইনাস হয়, আপনি মনে করেন যে ওই যে আমাদের যে ফর্মুলা আছে, আমরা যেটা শিখাইলাম আরো অনেক আগে, মনে হয়েছিল কোন জায়গায় আছে, এই যে এখানে, মনে হয় এই যে এখানে, তাই না? মনে করেন C3টা এখানে পজিটিভ না, এটা নেগেটিভ, তাহলে এই জায়গাটায় নেগেটিভ দিয়ে দেবেন, অথবা এর আগে নেগেটিভ দিয়ে দেবেন। হ্যাঁ, এইটা পজিটিভ নেগেটিভ, এটা আপনি যেভাবে আছে সেইভাবে ইউজ করবেন। এরপরে আমরা আরেকটা অঙ্কে যাই। এই অঙ্কটা আবার কোনটা দেখে নিই। এ কোম্পানি ক্যান পারচেজ এ মেশিন, এটা মনে হয় কোনোবার আসছে, কোথায় আছে কে জানে, নাকি বইতে নাই। এটা এমনও হইতে পারে আপনাদের কোনো কোশ্চেন থেকে উঠাই দিয়েছি, সেটা হইতে পারে। আচ্ছা, যেটাই থাক, এখন টাইম কিল করবো না।
এটা দেখেন, a company can purchase a machine now for 10,000 pound. এখন যদি আমি মেশিনটা কিনি 10,000 পাউন্ডে কিনতে পারি। The company accountant estimate that the machine will contribute 2,500 pound per annum প্রতি বছর to profits for 5 years. তার মানে এই মেশিনটা যদি আমি আজকে কিনি তাহলে আমার প্রফিট প্রত্যেক বছর 2,500 টাকা করে বেড়ে যাবে। আফটার হুইচ 5 ইয়ার্স পরে আর কি, আফটার হুইচ টাইম ইট উইল হ্যাভ টু বি স্ক্র্যাপড ফর 500 পাউন্ড। তার মানে ওই যে পঞ্চম বছর যেটা, পঞ্চম বছরে একদম শেষ বছরে গিয়ে আমার এই 2,500 তো দেবেই, আর ওই মেশিনটা আমি ডিসপোজ অফ করে দেবো, মার্কেটে শেড দরে বিক্রি করে দেবো, তখন আরো 500 পাউন্ড পাবো। তার মানে লাস্ট ইয়ারে কিন্তু আমি পাবো 3,000 পাউন্ড। তাহলে ক্যাশ ফ্লোর প্যাটার্নটা কি হচ্ছে, 10,000 হচ্ছে নেগেটিভ, 5 বছর 2,500 টাকা করে, এবং লাস্ট ইয়ারে আবার 500 এক্সট্রা আছে। তার মানে একেবারে পঞ্চম বর্ষে গিয়ে ওই 2,500 আর 500 3,000 টাকা আমার হাতে আসবে। ফাইন্ড দ্য এনপিভি অফ দ্য মেশিন ইফ দ্য ইন্টারেস্ট রেট ফর দ্য পিরিয়ড ইজ অ্যাসিউমড টু বি 5%. ব্র্যাকেটে দেশে assume for simplicity that all inflows occur at year end. ক্যাশ ফ্লো তো আর ওই একটা টাইমে আসে না, সারা বছর ধরে আসতে থাকে, ওইটাকে আমরা ধরে নিয়েছি যে ইয়ার এন্ডে আসলো। তাহলে দেখেন ওই একই টেবিলে আপনারা এইটাও যেহেতু 5 বছর, আপনারা ওই ফর্মুলা দিয়ে লম্বা ভাবেও করতে পারেন বা টেবুলার ফর্মেও করতে পারেন। ক্যাশ ফ্লো কি ছিল প্রথম বছর, এই জায়গাটায় নেগেটিভ সাইনটা দেওয়া হয় নাই, এই ঠিক আছে, এটা হলো মাইনাস, যেহেতু ক্যাশ বেরোয় যাচ্ছে, এই যে লাস্টে দেওয়া আছে অবশ্য। দেখেন তো এটা বোঝা যায় কিনা, ক্যাশ ফ্লোটা আগে দেখেন, প্রথমে ইনভেস্ট করলেন 10,000, সেই জন্য মাইনাস, অথবা ব্র্যাকেটের ভিতরে হয় মাইনাস দেবেন অথবা এটাকে ব্র্যাকেটে ঢুকাই দেবেন। তারপরে প্রত্যেক বছর 2,500 করে আসলো, এই বছরেও 2,500 আছে, কিন্তু এই বছরে এক্সট্রা 500 কেন আসলো, ওই যে স্ক্র্যাপ ভ্যালু আছে 500, তাহলে 2,500 যোগ 500, লাস্ট ইয়ারে আসলো 3,000। ডিসকাউন্ট ফ্যাক্টর 0, যেটা 0 ইয়ারে 1, তারপরে ওই নিয়মেই। আচ্ছা একটু লাইনে থাকেন, আমার একটা অফিসিয়াল ফোন আসছে, আমি একটু ধরে নিই।
আচ্ছা সরি, টাইম একটু বেশি লাগলো, আমার আবার এক কলিগের এই করোনা পজিটিভ আসছে, ওইটাই আর কি আলাপ হচ্ছিল। শোনা যাচ্ছে না? স্যার আচ্ছা এইটা একটু দেখেন তাহলে, আমরা এটা কিভাবে বের করলাম। এটা এই টেবুলার ফর্মেও বের করতে পারেন, আপনি এক লাইনে এইভাবে লম্বা করেও বের করতে পারেন, অনেকের জন্য ওইটা সুবিধাজনক, সেটাও করেন, অসুবিধা নেই। এটা 1217 হলো। আপনার কাছে চাচ্ছে কি? চাচ্ছে হচ্ছে find the NPV of the machine if the interest rate for the period is assumed to be 5%. ওই যে NPV আমরা বের করে দিলাম, ব্যাস এটা অঙ্ক হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখেন, এখানে কি বলছে, compare the following three potential investments assuming the investor has a maximum of এত to deploy, মানে তার আছে 15,000 পাউন্ড হাতে, if the prevailing rate is 11%। তাহলে এখানে বলছে যে ইনভেস্টরের হাতে আছে 15,000 পাউন্ড, তার কাছে 3টে প্রজেক্ট আছে এবং 3 প্রজেক্টের ক্ষেত্রে এই 1500 আসলে ফ্যাক্টর না, ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে আছে 15,000 আর কি। এটা ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে তার 14,000 পাউন্ড খরচ করতে হবে, বি এর ক্ষেত্রে 14,000, সি এর ক্ষেত্রে 12,000। এটা যেহেতু 15,000 এর নিচেই আছে, অতএব ঠিকই আছে। আর 15,000 এর উপরে গেলে তো আমি প্রজেক্ট নিতেই পারবো না। তাহলে ইনিশিয়াল আউটলে মানে এটা কিন্তু নেগেটিভ ফিগার, মনে করবেন এটা ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল আউটলে মানে হচ্ছে যে যেটা আমার ক্যাশ আউটফ্লো। ইনফ্লো হচ্ছে আমার এই প্রজেক্টের ক্ষেত্রে 0, 6,000, 8,000, 10,000 এইভাবে আসলো 6 বছর। এইটার ক্ষেত্রে সব 7 বছর, এইটার ক্ষেত্রে আসলে এইরকম। তাহলে none of the investment brings any income after, বছর শেষে এটার কোনো স্ক্র্যাপ ভ্যালু নাই আর কি বোঝাচ্ছে। তাহলে এইটার ইভ্যালুয়েশন কিভাবে করব? এইটা কি আপনাদের বইয়ের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 19, 9, 10 পাওয়া গেছে? ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ভ্যালুয়েশনটা কিভাবে করব। এই যে 3টে প্রজেক্ট আছে, টাইম 0 থেকে 6 ইয়ার্স, ডিসকাউন্ট ফ্যাক্টর 3টের ক্ষেত্রে যেহেতু একই রেট, তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর এই একটা দিয়েই 3 প্রজেক্টের ক্ষেত্রে কাজ চালানো যাচ্ছে। এরা অন্য আর দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা ডিসকাউন্ট ফ্যাক্টর লেখা লাগবে না। এই প্রজেক্টের ক্ষেত্রে ক্যাশ ফ্লো, তাহলে এই প্রজেক্টের পিভি হবে এই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে প্রতিটা ক্যাশ ফ্লোকে গুণ করে এখানে বের করা এবং যোগ করা। বি প্রজেক্টের ক্ষেত্রে ক্যাশ ফ্লো, এখানেও পিভি বি প্রজেক্টের ক্ষেত্রে বের করলে এই সাথে এই এটা ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করতে হবে প্রত্যেকটার সাথে, তাহলে এইটা পেলাম। সি এর ক্ষেত্রে ক্যাশ ফ্লো এইটার সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো গুণ করলে এই লাস্ট কলাম পেলাম, এটার যোগফল 16,096। তাহলে এখন দেখেন, যেহেতু তার আছে 15,000 টাকা, সে কিন্তু একের বেশি প্রজেক্ট নিতে পারবে না। কেন পারবে না আমি বলি, এখানে এই প্রজেক্টে লাগবে 14,000, এই প্রজেক্টেও 14,000, এই প্রজেক্টেও 12,000। আমি যদি সি প্রজেক্টও নিই তবু আর থাকে আমার 3,000 টাকা। এই 3,000 টাকা দিয়ে তো এর দুটোর একটাও নেওয়া যাবে না। এই জন্য একে বলে ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং মানে আমার সীমিত যে টাকা আছে, এই টাকা দিয়ে আমি আসলে কয়টা, যদি এটা 30,000 হতো তাহলে কি করতাম? তাহলে দুটো নেওয়া যেত, ভালো দুটো নিতাম। ভালো বলতে কি বোঝায়? ভালো বলতে বোঝায় যেটার এনপিভি বেশি আছে, এইরকম ভালো দুটো নিতাম, নিলে হয়তো আমার 30,000 টাকার ভিতরে হয়ে যেত। এইভাবে আমার মূল ফান্ডের উপর ডিপেন্ড করতেছে যে আমি কয়টা প্রজেক্ট নিতে পারবো, আর কোনটা নিতে পারবো সেটা নির্ভর করবে এনপিভি ভ্যালুর উপরে। দেখেন সির হচ্ছে সবচেয়ে বেশি, 16,096। অতএব আমি প্রজেক্ট সি কে চুজ। অল দি ইনভেস্টমেন্টস আর worthwhile since they have positive NPVs. Investment C cost the least initially and yet has the highest NPV and so it is to be preferred. তাহলে সি প্রজেক্টে আমি নিতে পারবো, বাকিগুলো নিতে পারবো না। কেন? কারণ টাকা আমার আছে 15,000, আমি এই 12,000 দিয়ে সি নিলে আর যে 3,000 থাকবে ওটা দিয়ে এ বা বি নিতে পারবো না, কারণ ওখানে লাগবে 14,000 টাকা করে। বোঝা গেল? তাহলে
আর স্যার এখানে তো সিতে হচ্ছে ইনভেস্টমেন্ট কম করে আমাদের এনপিভিটা বেশি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রজেক্ট। স্যার এটার ফর্মুলাটা একটু হিন্টস দেওয়া যায় না স্যার, লিখে দেওয়া যায় না? কোনটা স্যার লাস্ট এরিয়াতে বুঝে নাই, আরেকবার একটু বলবেন? লাস্টে কোনটা? ইনভেস্টমেন্টের রেশিওটা। ইনভেস্টমেন্ট আপনার টাকা এখানে আছে কত? 14 দুইটাতে 15,000। স্যার 15,000 কি টোটাল কি 30,000 টাকার? না, এই যে আপনার এখানে কি লিখছে, দি ইনভেস্টর হ্যাজ এ ম্যাক্সিমাম অফ 15,000 পাউন্ড। জি স্যার। তাই না? জি। আপনার পকেটে আছে 15,000 টাকা, আপনি তো এর বেশি খরচ করতে পারবেন না। না। সুতরাং হয় আপনাকে এইটা নিতে হবে, অথবা এইটা নিতে হবে, অথবা এটা, যে কোনো একটা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা নেবেন, সেইটা আমি টেস্ট করে দেখলাম যে সিটাকে নেব। সিটাকে যদি নেন তাহলে সিটার ক্ষেত্রে আপনার খরচ হবে কত? 12,000। হাতে থাকবে কত? 3,000। 3,000 টাকা থেকে আরেকটা নিতে পারবেন? না না, পারবেন না। তাহলে ওই এইটাই হচ্ছে লাস্ট কথাটা। যদি দেখা যেত যে হ্যাঁ আর একটা প্রজেক্ট নেওয়া যায়, তাহলে আমি কোনটা নিতাম? মনে করেন আপনার 30,000 টাকা, বি নিতাম। কেন এ নেব না? কারণ বি এর এনপিভি বেশি, বি এর এনপিভি বেশি, এর এনপিভি কম, এইটাই। আর যদি আরো বেশি টাকা থাকতো তিনটেই নিতাম, কারণ তিনটেই ভালো প্রজেক্ট। জি স্যার। তাই না? জি। এই কোনোটা নেগেটিভ থাকলে সেটা অবশ্যই নেব না, যত টাকাই থাকুক। কিন্তু পজিটিভ যেহেতু আছে, আমি তিনটেই নিতে পারি যদি আমার ওইরকম পর্যাপ্ত টাকা থাকতো। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা তাহলে এটা একটু দেখি। এখন এনপিভির ভিতরে কি বললো, এনপিভির অ্যাডভান্টেজ গুলা কি কি, এইগুলো অন্য বই থেকে সম্ভবত নেওয়া, এইগুলো একটু দেখে রাখেন। এটা পরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যখন পড়বেন তখনও কাজে লাগবে। এনপিভি ইজ দ্য ট্রু মেজার অফ ইনভেস্টমেন্ট প্রফিটেবিলিটি। শোনেন, ওই যে আইআরআর বলি, এনপিভি বলি, আর ওই যে অন্যান্য মেজার বলি, সবচেয়ে অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া হচ্ছে এনপিভি। আইআরআর এরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু এনপিভি এখন পর্যন্ত যে মেজার গুলো নেওয়া হয় তার ভিতর বেস্ট। তাহলে এটা প্রফিটেবিলিটির, এই একটা ইনভেস্টমেন্ট প্রফিটেবিলিটি মেজারের এটা একটা সবচেয়ে ট্রু মেজার বলছে এখানে। আচ্ছা, ইট প্রোভাইডস দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল ইনভেস্টমেন্ট রুল। অ্যাডভান্টেজ গুলা কি? প্রথম হচ্ছে যে রিকগনাইজেস দ্য টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে কনসিডারস অল ক্যাশ ফ্লোজ অকারিং ওভার দ্য এন্টায়ার লাইফ অফ দ্য প্রজেক্ট। সমস্ত ক্যাশ ফ্লোকে বিবেচনায় নিচ্ছে। 3 নম্বর, the discounting process facilitates measuring cash flows in terms of PV. Discounting process facilitates measuring cash flows in terms of PV. 4 number, there is the risk adjustment facilities in this method. A higher discount rate for high risk project and the vice versa, মানে উল্টাটা, lower discount rate for low risk projects. It is consistent with the objective of maximizing the shareholders' wealth. এই সবগুলো আপনাদের দরকার নাই। লাস্ট পয়েন্টটা আছে, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের, যে objective of financial management, যে wealth maximization না profit maximization, এইরকম আছে। তাই এটা আপনাদের আপাতত দরকার নেই। তা এই অ্যাডভান্টেজ গুলা সম্পর্কেও আপনারা একটু মনে রাখবেন, বিশেষ করে প্রথম 3টা বা 4টা মনে রাখবেন। প্রবলেম কি? এনপিভির সাথে প্রবলেম আছে আমরা মনে করি, সেটাকে যদি প্রবলেম মনে করা যায় তাহলে প্রবলেম আর কি। যেমন এস্টিমেশন অফ দ্য ফিউচার ইন্টারেস্ট রেট বিকামস মোর এন্ড মোর স্পেকুলেটিভ। ওই যে যেটা বললেন যে ওই ডিসকাউন্ট রেট কত ধরবো, আমার টাকা আসবে সামনের অনেক বছর ধরে, ওই টাইমের ইন্টারেস্ট রেট কত থাকবে সেটা তো আমি আজকে জানি না, একটু আন্দাজ করে নিতে পারি। Another problem is the need to estimate annual cash flows. এইটাও একটা এস্টিমেট, ভবিষ্যতে কি টাকা আসবে এই প্রজেক্ট থেকে, এটাও আমাকে এস্টিমেট করতে হবে, যেটার জন্য আমি ওই যে ফোরকাস্টিং এর জিনিসগুলো আমরা আগে শিখে আসছি। Finally, it is a usual, although not an indispensable part of the method to assume that all cash flows occurs at the end of the year. আমরা অনেক সময় ধরে নিয়েছি যে সমস্ত ক্যাশ ফ্লো আসবে বছর শেষে। আসলে বাস্তবে একটা ক্ষেত্রে এটা ঘটে না। আমাদের অঙ্কের সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা ধরে নিই।
লাস্টেরটা আছে caution need to be applied when alternative projects are unequal lives are evaluated. সাবধান হতে হবে যখন প্রজেক্টের লাইফ টাইম ডিফারেন্ট হয়, যেমন এই যে আমরা যেটা করলাম এইটা হচ্ছে 3 বছর নাকি কোনটা, এর আগে একটা অঙ্ক করলাম না যেটা লাইফ টাইম 3 বছর আর আরগুলোর 5 বছর, এই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয় তখন ওই হ্যাঁ স্যার আমরা হচ্ছে মানে এনপিভি যখন ক্যালকুলেশন করি সবকিছু অ্যাজাম্পশন করি না। হ্যাঁ তো অ্যাজিউম করে নিয়ে আমরা যে ক্যালকুলেশন গুলো বের করি যে আমরা এই প্রজেক্টটা নিব কিনা, এটা প্রফিটেবল হচ্ছে কিনা, তো আমাদের এই ডিসিশনটা তো আলটিমেটলি রং এসে যায়, নো কারণ বছর শেষে রং ডিসিশন না, আমরা যেভাবে কনজারভেটিভলি সমস্ত কিছু অ্যাসিউম করি, বরঞ্চ আমি যেভাবে এইটা শুধুমাত্র একটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমি নেব কি নেব না এই সিদ্ধান্ত ডিসিশন মেকিং প্রসেস। এমনও হতে পারে যে আমরা যে ডেটা অ্যাসিউম করে প্রজেক্টটা ইভ্যালুয়েট করলাম ভবিষ্যতে অবস্থা তার চেয়ে ভালো হলো। আবার এমন হতে পারে যে অনেক সময় হয় কি যে আমাদের দেশে কিছু ওই যে অসৎ ব্যবসায়ী আছে, এরা করে কি এই প্রজেক্ট গুলো ইভ্যালুয়েট করে এমন ভাবে করে যাতে বিরাট একটা প্রফিট দেখে না, এখানে এনপিভি বিরাট একটা আসে, আইআরআর বড় একটা রেট আসে। কারণটা কি? কারণ তারা ব্যাংক থেকে লোন নিয়ে এটা করবে, ওইটা সাবমিট করে ব্যাংকে। ব্যাংক মনে করে আরে খুব তো অ্যাট্রাকটিভ প্রজেক্ট, তাহলে তো আমার এখানে লোন দেওয়ার ক্ষেত্রে রিস্ক কম, দিয়ে দিল টাকা। এর সাথে তাদের অসৎ অফিসাররাও যুক্ত থাকে, দিয়ে দিল টাকা। টাকা দেওয়ার পরে দেখা গেল যে ওই যে অ্যাসিউম করেছিল এর বেশিরভাগই ছিল হচ্ছে মানে অতিরঞ্জিত, তখন এই প্রজেক্ট গুলা মার খায় এবং আমাদের এখানে যে ব্যাড লোন কালচারটা চলে আসে এইভাবে। অন্য যুক্তিসঙ্গত কারণও থাকে ব্যাড লোন হওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে যে এই সমস্ত টাকা পয়সা মারিং কাটিং এর জন্য। সেই জন্য এইসব বিষয়ে যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট তাদের অনেক সাবধান হতে হয়। বেসরকারি পর্যায়ে হইলে আপনাদের তেমন কিছু করতে পারবেন না, কারণ ওখানে মালিক যা বলবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। কিন্তু সরকারি অফিস হইলে এখানেও সাংঘাতিক প্রেশার আছে। এই যে দেখতেছেন না এখন যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদত্যাগের হিড়িক করছে, ট্রান্সপোর্টের হিড়িক করছে, কিন্তু এইগুলো অনেক পরে হয়ে যায়, আগে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেউ যদি এর ভিতরেও কিন্তু 2-4 জন ভালো মানুষ যে নাই তা কিন্তু না, কিন্তু তাদেরকে কিন্তু যুদ্ধ করে টিকে থাকতে হয়। এবং কারণ কিন্তু এই যে ইনভেস্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে এইগুলো তারা এইগুলোকে ধরে নেয়, খুব সুন্দর সুন্দর ধরে নিয়ে প্রজেক্ট একটা নিল যে হ্যাঁ এনপিভি বিরাট পজিটিভ, আইআরআর বিরাট পার্সেন্টেজ একটা আসবে, পরে দেখা গেল যে প্রজেক্ট যখন অপারেশনে গেল মুখ থুবড়ে পড়লো, সরকারের শত শত হাজার হাজার কোটি টাকা পানিতে গেল। বুঝতে পারছেন? এই জন্য এই জিনিসগুলা শিখবেন এবং ভবিষ্যতে স্যার এগুলো তো আমাদের টাকা স্যার, সরকারের কোথায় আমাদের টাকাগুলো নিয়ে এরা এগুলো করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবই তো জনগণের টাকা, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই বলছি যে বাংলাদেশে এই যে বলে যে এত সমস্ত মানে ফিনান্সিয়াল অ্যানোমালি, এর পিছনে কারণ কিন্তু এইগুলা। এই যে দেখেন না শেয়ার বাজারের অবস্থাটা কি, শেয়ার বাজারে লাস্টে তো এই যে এখন নতুন যে চেয়ারম্যান আসলো, আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার। তো খুবই আমার জানা মতে উনি অত্যন্ত ভদ্রলোক, সৎলোক, সবই ঠিক আছে। এবং এখন মনে হচ্ছে যেন যে উনি যোগদান করার পরে একটু পজিটিভ দিকে টার্ন নেছে। তা এইগুলো ব্যক্তির উপর নির্ভর করে, মানুষের উপর। কারণ আমাদের এখানে ভালো মানুষ খুঁজে পাওয়া আসলে এখন কষ্টকর হয়ে গেছে, আর যারা আছে তারাও অনেক বিপদে আছে। শেয়ার বাজার কি আমাদের দেশে এই অবস্থা নাকি অনেক দেশে? একটা আছে যে বিশ্বে করোনার কারণে স্বাভাবিক একটা ট্রেন্ড আছে নেগেটিভ, সেটা অন্য বিষয়, কিন্তু করোনার আগের সিনারিও কি ছিল? আমাদের তো আগের সিনারিও ভালো না, তাই না? স্যার মাথা পচা হইলে স্যার এই ফর্মুলা কোনো কাজে আসবে না। হ্যাঁ মাথা যদি পচা হয় স্যার, হ্যাঁ সেইটাই, আমাদের এই ফর্মুলা কোনো কাজে আসবে না। আমাদের সেই জন্য এগুলো বাস্তবে এগুলো শিখে রাখেন। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন পরিস্থিতি ফেস করবেন, এগুলো পরে আপনাকে সিচুয়েশনই বলে দেবে যে আপনাকে কি করা উচিত। মূল জায়গাটাই সমস্যা স্যার আমাদের। তবে এইটুকু খেয়াল রাখেন যে মানুষের আসলে এই যে এত শর্ট স্প্যান অফ টাইমে এত টাকা পয়সার দরকার নেই। এই যে সব করোনায় চলে যাচ্ছে কবরে, শ্মশানে, টাকা পয়সা কই থাকছে? সব সারা জীবনে যে চুরি ডাকাতি করে যে এই যে শত শত কোটি টাকা ইনকাম করলো, এগুলো তো কোনো দরকার ছিল না। মানুষের মাথায় বাড়ি দিয়ে দেশের মানুষের ফকির বানায় এই কাজগুলো করছে। তারপরও তো করোনা টেস্ট নেওয়া দুর্নীতি। আমাদের মতো শিক্ষিত মানুষও চিন্তা করি না স্যার। হ্যাঁ, সেই জন্য ওই সমস্ত বাদ মানুষের জীবনে চলার জন্য সম্পদ টাকা পয়সার দরকার আছে, কিন্তু এত বেশি দরকার নাই যেগুলো মানে অন্যের ক্ষতি করবে, আমার নিজেরও ক্ষতি করবে। জি স্যার, এথিক্স আর মোরালটা
ঠিক হওয়া উচিত। হ্যাঁ, তাই এটা আমরা দেখি আমাদের আলোচনা প্রায় শেষের দিকে এখন টাইম। ভ্যালু অফ অ্যান অ্যানুইটি, এইটা কিন্তু আমরা শিখিয়েছি এবং দুটো ফর্মুলা আপনাদেরকে লিখিয়ে দিছি। ভ্যালু অফ অ্যান অ্যানুইটি কি আমি আগে বলেছি, এই যে এটা এখানেও আছে, এ সিরিজ অফ রিসিপ্টস অর পেমেন্টস অফ এ ফিক্সড অ্যামাউন্ট ফর এ স্পেসিফাইড নাম্বার অফ পিরিয়ডস পার ইয়ার্স। ওই যে আমি একটা টাকা ফিক্সড ডিপোজিট করলাম, মাসে মাসে আমার পেনশন দিল, এইটা ওয়ান টাইপ অফ অ্যানুইটি। আপনি একটা লোন নিলেন, হাউস বিল্ডিং লোন 50 লক্ষ টাকা, আপনি মাসে মাসে কিস্তি দিলেন, এটাও একটা অ্যানুইটি। ওই কিস্তির ভিতরে আসল এবং সুদের পার্ট দুটোই থাকে, বুঝতে পারছেন? তাই এইগুলো হচ্ছে অ্যানুইটি। তার মেজর টু টাইপস অফ প্রবলেম, এটা আপনাদের দরকার নাই। এই যে এইটা আছে ফর্মুলা কালকে লিখে দিছি, এম বাদ দিয়ে যেটা দিলাম দুটাই, টার্মিনাল ভ্যালু। যদি দেখা যায় যে এই যে ডিপোজিট ফার্স্ট ডেটে যদি হয়, তাহলে একরকম ফর্মুলা হবে, যেটা ফার্স্ট ডেটে সেটাকে আমরা বলছি অ্যানুইটি ডিউ, আর যেটা লাস্ট ডেটে হবে at the end of this interval সেটা হবে ইমিডিয়েট অ্যানুইটি। ইমিডিয়েট অ্যানুইটি আর এই ফর্মুলার ডিফারেন্স শুধুমাত্র এই ফ্যাক্টরটা 1+r, এই ফ্যাক্টরটা এই ক্ষেত্রে নাই, তাহলে যেটা হয় সেটাই। এটা হচ্ছে টার্মিনাল ভ্যালু বা ফিউচার ভ্যালুর ফর্মুলা, কিন্তু আপনাদের গতকাল যেটা লিখে দিলাম, গত পরশুদিন না কাল। এইভাবে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে টার্মিনাল ভ্যালু অফ অ্যান অ্যানুইটি, এই যে ডিপোজিটার ডিপোজিট করে 500 টাকা এট দা ফার্স্ট ডে, দেখেন এই যে ফার্স্ট ডে মানেই হচ্ছে আজ থেকে, তার মানে এই ফ্যাক্টরটা থাকবে, বুঝতে পারছেন? অফ ইচ মান্থ এন্ড ফর নেক্সট 10 years the interest rate is 15%. What amount the depositor will get at the end of 10 years? আমি 5 বছর 10 বছরের জন্য 500 টাকা ফিক্সড ডিপোজিট করলাম 15% রেটে, তাহলে আমার কি আসবে টাকাটা? এটাই যে এই যে এই 500 টাকা ফার্স্ট ডে দিলাম, ইচ মান্থ, একটা জিনিস খেয়াল রাখেন, এটা কিন্তু একটা ডিপোজিট পেনশন স্কিমের মতো। প্রতি মাসে ব্যাংকে 500 টাকা করে জমা দেবো, 15% ইন্টারেস্ট, 10 বছরে কত হবে? এই যে এইটা হবে প্রতি মাসে বলে এমটাকে আমি ইউজ করেছি, এম এর মান 12, খেয়াল করেন, ঠিক আছে? কমপ্লিট, বোঝা গেল এটা? এরপরে আর একটা এক্সাম্পল দেখেন, এইটাও লাস্ট ডে, এটা হলো, ওইটা ছিল ফার্স্ট ডে, এটা হলো লাস্ট ডে। ফর্মুলায় শুধু 1+r নাই, না থাকাতে ডিফারেন্সটা কি আসছে? ফিউচার ভ্যালুতে 1,37,000, আর ওইটা ছিল কত? 1,39,329, আর এটা আসলে 1,37,609। এই যে ফর্মুলার ডিফারেন্সের কারণে খালি 1+r এই ফ্যাক্টরটাতে গুণ করলে ওইটা সমান হয়ে যাবে। ওকে, ইয়েস স্যার। নেক্সট আসেন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। ওইটা তো গেল টার্মিনাল ভ্যালু মানে ফিউচার ভ্যালু। এবার আসেন প্রেজেন্ট ভ্যালু মানে ডিসকাউন্ট করে আসা লাগছে। এই ফর্মুলা আপনাদেরকে লিখে দিছি গতদিন, ওই ফর্মুলাটাই, ঠিক আছে? মানে এই যে কোন জায়গায় এই যে উপরেরটা যেহেতু ইমিডিয়েট অ্যানুইটি, এই 1+rটা ওখানে নাই। এর একটা এক্সাম্পল এখানে আছে ইমিডিয়েট অ্যানুইটির ক্ষেত্রে। ইমিডিয়েট অ্যানুইটির ক্ষেত্রে ওই 1+r হবে না। এই যে মিস্টার ডেভিড টেক্স এ লোন অফ এত ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মনে করেন 10 লক্ষ টাকা লোন নিল 12% ইন্টারেস্টে, মান্থলি 15 বছর ধরে পরিশোধ করতে হবে, মান্থলি মানে 180 টাকা কিস্তি হবে। ইমিডিয়েট বলতেছে মানে বছরের শেষে বলতেছে না? হ্যাঁ, ইমিডিয়েট বলতেছে বছরের শেষে। সরি, ইমিডিয়েট অ্যানুইটি বলতেছে আচ্ছা আমি শেষ করে দিই, 11টা পার হয়ে গেছে। কাল আমি আগামী দিন এই কোনটা গেলে এই যে এখান থেকে শুরু করবো, নাম্বার 51 স্লাইড, এখান থেকে শুরু করবো এবং আগামী দিন শেষ হয়ে যাবে আশা করি। আমি সেইভাবেই কন্ট্রোল করবো। আগামী দিন মানে কবে? 26 তারিখে সন্ধ্যা 7:30টায়, 26 তারিখ রোববার সন্ধ্যা 7:30টায়। তাহলে আমাদের এখানে আমরা 50 নম্বর স্লাইড পর্যন্ত করলাম। আগামী দিন 51 নম্বর স্লাইড থেকে শুরু করব। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি আজকে এখানেই শেষ করছি। এই ইসে কেউ আছেন নাকি আইসিএম এতে? তালেব আছেন নাকি? তালেব